যন্ত্রগুলো যখন গর্জে উঠবে ধরে নিতে হবে তারা দুর্বল হয়ে গেছে। ধন্যবাদ। হ্যাঁ, এই যে প্রচার যন্ত্রগুলো গর্জে উঠতেছে, এইটা ইট মিনস দে আর গেটিং উইকার ডে বাই ডে। জামাতকে রিফিউজ করেছে এ জাতি, এখন পর্যন্ত জামাত কিন্তু হালে পানি পাচ্ছে না। তারা যত কথাই বলুক না কেন, হালে পানি পাচ্ছে না। আমরা সব আনপ্রোটেক্টেড, আমরা অরক্ষিত, আমাদের কখন কি হবে এটা আমরা জানি না। তো 14 মাসের মধ্যে মানুষ যে আওয়ামী লীগকে নিয়ে এখন কথাবার্তা বলছে, ইট ইজ ভেরি অ্যালার্মিং। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল, এবং আমাদের সঙ্গে আরও আছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট গোলাম মাওলা রনি। ধন্যবাদ আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। শুরুতেই গোলাম মাওলা রনি, আমি আপনার কাছে একটু আসতে চাই। গতকালকে তো যে ঐতিহাসিক রায় দিয়েছেন ট্রাইব্যুনাল, সেই রায়ে আওয়ামী লীগের যে সভানেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় ঘিরে আন্তর্জাতিক যে কমিউনিটিগুলো রয়েছেন তারা কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছেন। তো এই প্রতিক্রিয়াগুলো কেন দেখাচ্ছেন, এর ফলাফলটা কি হতে পারে? ধন্যবাদ। এখানে আপনাকে একটু সংশোধন করে দিচ্ছি। উনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এটা ঠিক আছে। আওয়ামী লীগ আংশিকভাবে নিষিদ্ধ, তাদের কার্যক্রম, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, কিন্তু তিনি এখনও আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগ তাকে এখনও বাদ দেয়নি। তো কাজেই আপনি আওয়ামী লীগের নামের আগে পিছনে যত কিছুই যোগ করেন না কেন, ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে আওয়ামী লীগের সভানেত্রী বলতে হবে, যেটা আপনি বলেননি। নাম্বার 1। নাম্বার 2 হলো যে বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন, তলে তলে আসলে কী হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর জিবরাইল ফেরেশতা জানেন। আমরা যারা সাধারণ মানুষ আমরা আসলে জানি না। আমরা শুনি যে এর পেছনে আমেরিকার হাত আছে, এর পেছনে আইএসআইয়ের হাত আছে, এর মধ্যে ডিপ স্টেট আছে, এর মধ্যে অমুক সংগঠন আছে, অমুক আছে, হিজবুত তাহরির মাহিরির, সব মিলিয়ে ঠিলিয়ে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। মূল ব্যাপার হলো অন অ্যাভারেজ আমরা বাঙালি যারা লোকজন আছেন, আমরা আসলে খুব ডিপলি চিন্তা করতে পারি না। আর আমাদের দেশে যারা ডিপলি খুব চিন্তা ভাবনা করে তাদেরকেও পাবলিক বেশি দেখতে পারে না। আমাদের দেশে হালকা চিন্তা ভাবনা করা, হালকা কথাবার্তা বলা, স্বাভাবিক উত্তেজিত হওয়া, ভয় পেয়ে যাওয়া, আবার একটু পরে কান্নাকাটি করা, এগুলো আমাদের একটা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স হয়ে দাঁড়িয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস অলনে সাডেন ফ্রান্স থেকে এসে যেভাবে রাজপুত্রের মতো রূপকথার নায়ক হিসেবে ক্ষমতায় বসলেন, এটা বাঙালিকে বের করতে আরও 100 বছর গবেষণা করা লাগবে। তবে যে জিনিসগুলো আমরা শুনছি গত 14 মাসে, সেটা হলো যে এর পেছনে মার্কিন ডিপ স্টেটের একটা হাত আছে, পশ্চিমাদের একটা সমর্থন আছে। তো পশ্চিমারা হয় কি, এরা খুবই কৃপণ, ভীষণ রকম কৃপণ এবং অসম্ভব রকম স্বার্থপর, এবং তারা তাদের স্বার্থের জন্য না করতে পারে এখনো কুকর্ম নাই। তারা মানে বনভূমিকে আগুন লাগিয়ে দিয়ে মরুভূমি বানিয়ে ফেলতে পারে, এবং তারা যাকে বলে পোড়ামাটির নীতিতে একটা 18 কোটি মানুষ, আমাদের এই 18 কোটি মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারতে পশ্চিমাদের একটু খারাপ লাগবে না, এবং সেখানে তারা ওই ভিটা বাটিতে বেগুন চাষ করতে তাদের অসুবিধা হবে না। তো এটা আমি যে হঠাৎ করে বুঝি তা নয়। আপনি ভিয়েতনামের যদি নির্মমতা দেখেন, নৃশংসতা দেখেন, আপনি যদি দ্য ওয়ার অফ যাকে বলা হয়, এটাকে যেটা একটা ইসের যুদ্ধ, আফিমের যুদ্ধ, ওয়ার অফ আফিম চায়নাতে পশ্চিমারা করেছিল, এই সকল যুদ্ধের নির্মমতা যদি দেখেন তাহলে 18 কোটি মানুষকে মেরে ফেলা কোনো ব্যাপার নয়। কথাটা বললাম এই কারণে যে বাংলাদেশে যদি তারা কোনো কিছু করে থাকেন তাহলে সেটার বিনিময়ে তাদের স্বার্থ ছিল, উদ্দেশ্য ছিল, অবজেক্ট ছিল, এবং সেই সঙ্গত কারণে তারা সেই অবজেক্টটা চাইবে। যেভাবে আপনার লর্ড ক্লাইভ মির্জাফরকে সহযোগিতা করেছিল, এবং যখন মির্জাফর বাংলার সমস্ত রাজকোষ উজাড় করে দেওয়ার পরেও তাদের চাহিদা মেটাতে পারলো না, তখন কী হয়েছিল বাংলার ইতিহাসে? তো যখনই আপনাকে কেউ সহযোগিতা করে এবং ঝুঁকি নিয়ে সহযোগিতা করে, তখন সেটার বিনিময়ে তারা অনেক কিছু চায়। তো এখন যেটা মনে হচ্ছে গত 14 মাসে এমন কিছু ঘটেছে পর্দার আড়ালে, এখানে চাওয়া পাওয়ার হিসাবগুলো মেলেনি। চাওয়া পাওয়ার হিসাবগুলো না মেলার কারণে এখন দেখা যাচ্ছে যে কেবলমাত্র বর্তমান সরকারকে চাপে ফেলার জন্য, আপনি দেখেন যে আমাদের দেশে 2 বিয়ে, সতীন, এরকম অনেকগুলো কথা আছে না? এটা হয় কি, একজন আরেকজনের উপর ঈর্ষা তৈরি করে। এখন এই যে আন্তর্জাতিক মিডিয়াতে শেখ হাসিনাকে নিয়ে যে উন্মাদনা দেখা দিচ্ছে, বা শেখ হাসিনার শাসন আমলকে আপনি যখন প্রদর্শন করা হচ্ছে, আমি খুব সারপ্রাইজিংলি বিবিসি, CNN তারা যে সকল ছবি দেখাচ্ছে যখন শেখ হাসিনা সংক্রান্ত কোনো রিপোর্ট ছাপা হচ্ছে, খুব লক্ষ্য করবেন সেখানে কিন্তু তারা ইচ্ছা করলে জুলাই আগস্ট বিপ্লবের সময় যে গুলাগুলি হলো বা শেখ হাসিনার যে ডেস্ট্রেস ছবিগুলো, সেগুলো দেখাতে পারতো, যেগুলো দেখলে তাকে ভালো মনে হবে না, অসহায় দুর্বল মনে হবে। সেই দৃশ্যগুলো না দেখিয়ে, কিংবা 1/11-এর সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ছবিগুলো না দেখিয়ে তাকে রয়্যাল স্যালুট দেওয়া হচ্ছে।
তিনি অ্যাজ ইট ইজ তার সেই সমস্ত ছবিগুলো প্রকাশ করা হচ্ছে, ভিডিও ফুটেজগুলো অ্যাজ ইট ইজ মনে হচ্ছে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ ভ্রমণ করছেন। এই দৃশ্যগুলো কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো ইচ্ছে করে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা পারিষদবর্গ আছে তাদের মনে হিংসা তৈরি করার জন্য, জিদ তৈরি করার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য যে তোমাদের সঙ্গে আমাদের যদি কোনো কথাবার্তা হয়ে থাকে, আমরা জাস্ট বিশ্লেষণ করছি, তাহলে কথাগুলো ফুলফিল করো, আর যদি ফুলফিল না করো কি হতে তাহলে পারে? এটার প্রভাব মানে যখন হয় কি, খুব সেন্সিটিভ কোনো একটা বিষয় নিয়ে যখন আপনি খুব কাজ করবেন, তখন এটা ব্লাস্ট হতে পারে, হিতে বিপরীত হতে পারে। আপনি কাউকে ভয় দেখাতে গেলেন, আসলে ঘটনাটা ঘটে গেল। এখন যেভাবে যদি শেখ হাসিনাকে মনুমেন্ট হিসাবে সামনে রেখে পশ্চিমারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখাতে গিয়ে আসলে শেখ হাসিনাকে অবশ্যম্ভাবী করে ফেলে বাংলাদেশের রাজনীতিতে, এটা ঘটতে পারে। 2 নম্বরে যেটা আছে সেটা হলো যে এখন যারা আছে যতটুকু তাদের মনোবল আছে, এই মনোবলটু ভেঙে যেতে পারে। তৃতীয়ত যেটা আছে সেটা হলো বাংলাদেশে অনেকগুলো সুপ্ত শক্তি আছে যেগুলো হয়তো আওয়ামী লীগের পক্ষে, হয়তো আওয়ামী লীগের বিপক্ষে। তো যারা আওয়ামী লীগের বিপক্ষে সুপ্ত শক্তি আছে তারা ডিস্ট্রয় হয়ে যাবে, আর আওয়ামী লীগের পক্ষের যে সকল সুপ্ত শক্তি আছে তারা কিন্তু জেগে যাবে। এবং আপনি ইদানিং দেখতে পাচ্ছেন যে আমাদের রাজপথ আর আগের মতো নেই। যাদের একটা সময় খুব সাহস ছিল, সেই সাহসটা খুব কমে গেছে, আর যাদের একটা সময় খুব সাহস ছিল না তারা প্রচণ্ডভাবে সাহসী হয়ে রাস্তায় নেমে আসছে। এমনকি প্রশাসন, মিলিটারি, সেনাবাহিনীর অন্যান্য যে ইউনিটগুলো আছে, সাধারণ জনগণ, সব মিলিয়ে সবার একটা মনস্তাত্ত্বিক যে পরিবর্তন গত 14 মাসে হয়েছে, এটা আমি এরশাদের পতনের পর থেকে তো খুব ক্লোজলি অ্যাজ এ জার্নালিস্ট, আমরা সেই 86 সন থেকেই বাংলাদেশের টোটাল রাজনীতিটা যেভাবে বিশ্লেষণ করছি, তাতে আমরা যেটা দেখেছি যে একবার জনগণ যদি কোনো কিছু রিফিউজ করে সেটাকে খুব সহজে গ্রহণ করে না। যেমন জাতীয় পার্টিকে রিফিউজ করেছে, গ্রহণ করেনি। জামাতকে রিফিউজ করেছে এ জাতি, এখন পর্যন্ত জামাত কিন্তু হালে পানি পাচ্ছে না। তারা যত কথাই বলুক না কেন, হালে পানি পাচ্ছে না। বিএনপিকে 111-এর সময় জনপ্রিয়তা বাড়ছে কিন্তু এখন এর কথা তো তাদের বলতে হবে, এছাড়া তো তাদের কোনো বিকল্প বক্তব্য নেই। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি? বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জনপ্রিয়তা বাড়েনি। তাদের ক্ষমতা বেড়েছে, অর্থ বেড়েছে, জৌলুস বেড়েছে, কিন্তু সত্যিকার অর্থে জনপ্রিয়তা বাড়েনি। এটা হলো বাস্তবতা। বিএনপিকে আপনি দেখেন 2000 সেই কবেকর সে খাম্বা, কবেকর সে হাম্বা, কবেকর সেই যাকে বলা হয় হাওয়া ভবন, এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে ছাড়েনি। এই ঘুরে ফিরে আবার আসছে। সেখানে যেখানে 20 বছর, 30 বছর, 50 বছরে কোনো একটা জিনিস মানুষকে ভুলিয়ে দেওয়া যাচ্ছে না, সেখানে মাত্র 14 মাসের মধ্যে মানুষ যে আওয়ামী লীগকে নিয়ে এখন কথাবার্তা বলছে, ইট ইজ ভেরি অ্যালার্মিং। এটাই হলো আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব কামাল, আপনার কাছে একটু আসতে চাই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন যে গত 14 মাসে অন্তর্বর্তী সরকারে যে অর্জন হয়েছে তা কোনো সরকারের আমলে হয়নি। তাদের এই অর্জনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হি ইজ এ লাফিং স্টক। আমি ওই রনি ভাই 2টা শব্দ ব্যবহার করছে, এটা দিয়ে একটু শুরু করি। সেটা হচ্ছে উনি বলছেন যে একটা হলো ঈর্ষার লর্ড ক্লাইভের নাম উচ্চারণ করছেন, এই জন্য আমার স্ট্রাইক করলো। আপনার এখানে গভর্নর জেনারেল ছিলেন জন শোর। উনি 1780-টাশির দিকে হবে, উনি ব্রিটিশ পার্লামেন্টে বাঙালিদের চরিত্র নিয়ে একটা গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। জন শোর গভর্নর জেনারেল। ওখানে তিনি বলতেছেন যে বাঙালি ঈর্ষাপরায়ণ, উনি যেটা বললেন, বাঙালি পরশ্রী কাতর, বাঙালি আপনার অন্যকে ঠকানোকে গুণ মনে করে, বাঙালি অধস্তনদের চোটপাট করে, বাঙালি ঊর্ধ্বতনদের মানে তেলবাজি করে, ইত্যাদি নানা নেগেটিভটাই। আমি এই ডিসেম্বরের আগের ডিসেম্বর লন্ডনে ছিলাম, তো আমি লর্ড ক্লাইভের একটা মূর্তি আছে বাকিংহাম প্যালেসের কাছে, তো ওখানে আমি ক্লাইভের সামনে দাঁড়াইলাম, দাঁড়ায় বললাম যে ক্লাইভ, তুমি 250 বছর আগে বাঙালিকে যেভাবে দেখে এসেছিলে আমরা সেভাবেই আছি, তুমি আমাদের জন্য দোয়া করো। ক্লাইভকে আমি দোয়া করতে বলছি। যাই হোক, দেখেন প্রেস সচিব হিজ এ লাফিং স্টক, তাকে নিয়ে কথা বলার কিছু নাই। আমি দুইটা গ্রেট সোল, দুইটা মহান আত্মা একটু কথা বলে তারপরে বলি। এদের একজন হচ্ছেন আইনস্টাইন। আইনস্টাইনের শেষ জীবনে ওনার একটা সার্জারির দরকার পড়লো, অপারেশন করতে হবে। উনি বললেন যে কৃত্রিম উপায়ে বেঁচে থাকাটা এটার কোনো স্বাদ নাই, ইট ইজ টেস্টলেস টু কন্টিনিউ লাইফ আর্টিফিশিয়ালি। তারপর উনি বললেন যে আই হ্যাভ ডান মাই শেয়ার, আমার যা করার ছিল আমি করে ফেলছি, নাও ইট ইজ টাইম টু গো, এখন আমার চলে যাওয়ার কথা, আই উইল ডু ইট এলিগেন্টলি, আমি মার্জিতভাবে এই কাজটা করবো, মানে আমি চলে যাবো, মার্জিতভাবে চলে যাব, আই হ্যাভ ডান মাই শেয়ার, এবং কৃত্রিম উপায়ে আমি বাঁচতে চাই না। দেখেন উনি জীবনকে
কৃত্রিম উপায়ে টেনে নিতে চাননি। আর আমাদের চিফ অ্যাডভাইজার একটা শাসনকে, একটা রুলকে কৃত্রিম উপায়ে টেনে নিতে চাচ্ছেন। পার্থক্য দেখেন, জীবনকে উনি কৃত্রিম উপায়ে টেনে নিতে চান নাই, আর ইনি একটা ক্ষমতাকে কৃত্রিম উপায়ে টেনে নিয়ে যাচ্ছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আর একটা গ্রেট সোল, সেটা হচ্ছে বায়রন যখন ইংল্যান্ড থেকে নির্বাসিত জীবনে যাচ্ছেন, তখন উনি এয়ারপোর্টে বলতেছেন যে আইদার আই এম নট ফিট ফর ইংল্যান্ড অর ইংল্যান্ড ইজ নট ফিট ফর মি। এখন বাংলাদেশের অনেকেই, আমিও বলতেছি, অনেকেই বলতেছে যে আইদার আই এম নট ফিট ফর বাংলাদেশ অর বাংলাদেশ ইজ নট ফিট ফর মি। এই জায়গায় চলে গেছে দেশ। আর চিফ প্রেস সচিব বলতেছেন, কি বলতেছেন, 15 বছরে যা করেছে, 15 মাসে, হ্যাঁ দেখেন যে অর্জন করেছেন। আমি বলি এই কথাগুলো, আমি আর কয়েকটা টেলিভিশনে বলছি, একটা টেলিভিশনে বলছি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ডক্টর ইউনূসকে আমার বাংলাদেশের কোনো মানুষ মনে হয় না। আমার কাছে মনে হয় হি ইজ অ্যান এলিয়ান। উনি এলিয়ান। উনি এইখানে হুট করে নেমে গেছেন, এবং নেমে গেছেন এক বাস্কেট স্বপ্ন নিয়ে। ওনার হচ্ছে স্বপ্ন দেখানো, এইটা তার ক্যারেক্টারের মধ্যে আছে। এবং উনি আমাদের 15 মাস ধরে খালি স্বপ্ন দেখাইছেন, এবং হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপুল। মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয়, মানুষকে কীভাবে ফলস ডিমিং দেখাইতে হয়, এইটা উনি খুব ভালো জানেন। এবং 15 মাসে আমরা স্বপ্নে বিভোর হয়ে গেছিলাম। এবং দেখেন, খুব ইন্টারেস্টিং, কি বলবো, 14 মাসে আমরা একটা সিনিক্যাল, একটা ক্রুয়েল শাসন আমরা দেখলাম। হ্যাঁ, ক্রুয়েল এই না যে আমাদের উপর মারামারি করছে বা গুম খুন হয়েছে বা ইত্যাদি না, কিন্তু ক্রুয়েল এটা ইন আদার ওয়ার্ডস এটা হচ্ছে এক ধরনের মনস্তাত্ত্বিক ক্রুয়েলটি উনি আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। কিন্তু কেউ তাকে প্রশ্ন করে না, বরং আপনার প্রেস সচিব বলে যে উনি এত কিছু করছেন, কেউ তাকে প্রশ্ন করেন। এই যে উনি বিদেশে যাচ্ছেন না, একটা প্রশ্ন করার জায়গা আছে, ওনাকে করতে পারেন বলছি আমি। এই যে ফ্রুটলেস বিদেশ ভ্রমণগুলি করতেছেন, এভরি সিঙ্গেল ভিজিট ইজ ফ্রুটলেস। কেউ তাকে বলে না যে নীলাঞ্জন ওইখানে যেও না, কি কথা তাহার সাথে তার শোনে, কেউ বলে না। এবং হি ইজ অ্যাবভ অল কন্ট্রোভার্সি। উনি সব বিতর্কের ঊর্ধ্বে। এটা অদ্ভুত একটা শাসক উনি আর কি। দেখেন, পৃথিবীর কোন সরকার প্রধান তার পপুলেশনকে এতটা আনপ্রোটেক্টেড, এতটা অরক্ষিত রেখেছেন? আমাকে বলেন। আমরা সব আনপ্রোটেক্টেড, আমরা অরক্ষিত। আমাদের কখন কি হবে এটা আমরা জানি না। এই দেশটা এখন কি হয়েছে জানেন? এইগুলি, আপনার তো সময় কম। এই যে ব্যাঙ এবং ওই দুষ্ট বালকের একটা গল্প আছে না, দুষ্ট বালক ব্যাঙগুলিকে ঢিল মারছে, পাথর মারছে। তখন একজন বুড়ো ব্যাঙ উঠে দাঁড়ায় বললো যে, এই তোমরা যে পাথর মারতেছো, এটা তোমাদের কাছে খেলা, কিন্তু আমার কাছে তো এটা মৃত্যু। এই যে খেলা হয়ে গেছে, মানুষকে অপমান করা, মানুষকে অপদস্থ করা, মানুষের শারীরিক নির্যাতন করা, এগুলি খেলা হয়ে গেছে। তাদের কাছে এটা খেলা, কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের কাছে তো এটা মৃত্যু। এবং এই যে সিনারিওটা, এই ব্যাপারে ডক্টর ইউনূসের কোনো উদ্বেগ নাই, হি ইজ টোটালি ইনডিফারেন্ট টু আওয়ার সিনারিও। একেবারে উদাসীন উনি কি বলে যে যমুনাতে বসে কি করেন আমি এটাই বুঝি না। হ্যাঁ, উনি মেডিটেশন করেন না, কীভাবে প্রলং করতে হবে, কি করেন উনি তো কোনো সাধারণ মানুষের সাথে মেশেন না। উনি দেখেন, সবাই বাংলাদেশের প্রত্যেকটা হেড অফ দি গভর্নমেন্ট সারা বাংলাদেশ চষে বেড়াইছে, বঙ্গবন্ধু আর জিয়া তো এটাকে একটা পলিটিক্যাল কালচারে পরিণত করছে। এভরি নুক অ্যান্ড কর্নার ঘুরে বেড়াইছেন। এরশাদও সেরকম, হ্যাঁ, খালেদা জিয়াও এরকম, হাসিনাও এরকম। উনি কিন্তু 14 মাসে 11 বার না 12 বার বিদেশে গেছেন, কিন্তু রংপুর ছাড়া কোনো জেলায় যান নাই। তাও রংপুর কীভাবে গেছেন? ওই যে আবু সাইদের ফ্যামিলিকে দেখার জন্য। উনি সেটা তো প্রথম দিকে বিদেশে যেতে পারেন, হ্যাঁ, এবং কতগুলো ফ্রুটলেস ভিজিট আপনি দেখান। একটা ভিজিট এটা আমাদের জন্য ভালো কিছু আনছে। আপনি দেখান, চায়নাতে গিয়ে বড় লম্বা কথা বললো, কোনো ইনভেস্টমেন্ট আসছে? যেখানে যাচ্ছেন সেখান থেকে ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড থেকে আসলে ফান্ড বন্ধ হয়ে গেল। ইতালি দিকে কি করলেন? মেয়রের সাথে দেখা, হ্যাঁ, এটা একটা বিরাট, এটাকে ম্যাগনিফাই করা হলো, হ্যাঁ, এটাকে প্রচার করা। আরে আমি তো নিউ ইয়র্কের মেয়র জুলিয়ানির সাথে কথা বলছি, তো এখন কি আমি বিরাট কিছু হয়ে গেলাম? রোমের চেয়ে তো নিউ ইয়র্ক তো বড় সিটি। জুলিয়ানির সাথে আমি কথা বলছি, বড় ওইটা ইনসিডেন্টালি কি বলে যে এটা ম্যানহাটনে হঠাৎ করে দেখা হয়েছিল। তো এটা তো কোনো গ্লোরি না, এটা তো কোনো প্রাইড না। হ্যাঁ, এটাকে দেখেন এখানকার মিডিয়া কীভাবে দেখাচ্ছে আর কি।
কথাটা হচ্ছে, এবং উনি সবচেয়ে বড় কাজটা কী করলেন জানেন, মানে ওই ক্ষমতা এসেই দেখেন, আমার যেরকম শৈশব আছে, জন্ম আছে, প্রত্যেকটা জাতির জন্ম প্রক্রিয়া আছে, শৈশবও আছে। তো এই পরবর্তী জেনারেশনগুলি শৈশব এবং জন্মটা কীভাবে বুঝে? ওই জাতির কিছু স্টোরি টেলার থাকে, গল্প বলার কিছু লোক থাকে, তারা নিউ জেনারেশনকে গল্প শোনায় যে আমরা এই ছিলাম, এইভাবে আমরা আসছি। হ্যাঁ, উনি প্রথমেই স্টোরি টেলারদেরকে মুখ বন্ধ করে দিলেন, বলবেন যে দিসের বাটন চেপে দিছি আমি। বুঝেন একবার আর কি, যে আমরা আমাদের অতীত বলতে পারবো না, আমাদের যে একটা জন্ম প্রক্রিয়া আছে, আমাদের যে একটা শৈশব আছে, আমাদের যে একটা যৌবন আছে, এটা আমরা বলতে পারবো না। এই হচ্ছে আমাদের হেড অফ দি স্টেট। এবং সবচেয়ে বড় কথা দেখেন, উনি যে এই যে সংস্কারের কথা বললেন না, এটা ধরলাম ওনার ব্রেন চাইল্ড, ঠিক আছে, ওনার ব্রেন চাইল্ডকে তো উনি হত্যা করলেন। এইটা কোনো সংস্কার, এটা কোনো ঐকমত্য হইল? পাকিস্তান ভাঙছে কেন? পাকিস্তান ভাঙার মূল কারণটা হচ্ছে পাকিস্তানের যে শেষ যে সংবিধান 1962 যে সংবিধান, সেইটা পুরো পাকিস্তানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে নাই। ঠিক আছে, ধারণ করতে পারে নাই, ফলে আমরা রিভল্ট করছি, মানে আরও পরবর্তী অনেক ঘটনার পরে তার পাকিস্তান ভেঙে গেছে। এই যে জুলাই সনদ বা ঐক্য, এইটা তো আমাদের যে ঐক্য, এটাকে ভেঙে দিছে। 1962 কনস্টিটিউশন পাকিস্তানকে ভাঙছে, আর এই জুলাই সনদ এবং সংস্কার এটা আমাদের জাতীয় ঐক্যকে ভেঙে দিল। এটা কোনো জাতীয় ঐক্য হলো? এই যে আপনার ধরেন যে, মানে আওয়ামী লীগের ধরেন যে ক্রিমিনাল আছে, মানে লট অফ ক্রাইম, এটা তো মানে সীমাহীন ক্রাইম হয়েছে, বাট আওয়ামী লীগের তো নিরীহ যারা সদস্য, তাদের সংখ্যা তো মিলিয়নস, তাই না? তো ফলে তাদেরকে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। জাতীয় পার্টি নিষিদ্ধ না, এটা একটা মানে আইনগত সব, তাদেরও অনেক ভোট আছে, বিশেষ করে কতগুলি পকেট আছে তাদের, রংপুর ইত্যাদি, তারা নাই। 14 দল এরাও নাই। তারপরে ধরেন যে এটার মধ্যেও তো মানে এই যে ধরেন যে যারা পার্টিসিপেট করছে ঐক্য প্রক্রিয়া, শেষ করি এটা শেষ করি, তারাও তো নাই, তাই না? এই যে নোট অফ ডিসেন্ট আছে, অমুক তমুক আছে, তো এটার কীভাবে জাতীয় ঐক্য হলো? আপনি যে প্রচার করতেছেন যে এটা জাতীয় ঐক্য, লাস্ট কথা বলি, দেখেন আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের পরিবর্তে এনি টম ডিক হেরিক, এনি রাম শাম যদু যদি আমাদের সরকার প্রধান হইতেন, তিনি ডক্টর ইউনূসের চেয়ে ভালো চালাইতেন। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। জি, ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম মাওলা রনি, একটু আসতে চাই আপনাকে, রাম শাম যদু মধু দিয়ে কি মানে এই সরকারের চাইতে ভালো দেশ পরিচালনা করা সম্ভব ছিল কিনা? একমত। এ কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কতগুলো ইগো ধারণ করছেন, রামশ্যাম যদুর মধ্যে সেই ইগোটা থাকতো না। দুই নম্বর হলো যে রামশ্যাম যদু আত্মসমর্পণ করতো ডেন্ট অ্যান্ড বেন্ট। রাজনীতির একটা সবচেয়ে বড় সৌন্দর্য হলো ইউ হ্যাভ টু কমপ্লাই উইথ দ্য পাবলিক ডিজায়ার। জনগণ যা চায় তার সঙ্গে আপনাকে কমপ্লাই করতে হবে। এই কাজটি যে রাজনীতিবিদ যত সুন্দরভাবে করতে পারে তারা তত বেশি জনপ্রিয়। এবং জনগণ করে কি, আমাদের আসলে 18 কোটি মানুষের তো অ্যাটলিস্ট প্রতিদিন 18,000 কোটি সমস্যা থাকে। কোনো একটা মানুষ, সিঙ্গেল মানুষ নেই যে তার 1,000-এর বেশি কম সমস্যা আছে। তো এই সমস্যা আসলে কখনো রাষ্ট্র তৈরি করতে পারে না। রাষ্ট্র যে কাজটি করে, রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি আছে তারা বিনয়ী হয়, ভদ্র হয়, সহমর্মিতা প্রদর্শন করে এবং জনগণ তাদেরকে বিশ্বাস করে, ভালোবেসে তারা সেই 1,000 সমস্যা নিয়ে যায় এবং হাসি মুখে কোনো রকম সমস্যার সমাধান না করে সেখান থেকে ফিরে আসে। তো এই জন্য হয় কি যে প্রত্যেকটা রাজদরবার বলেন, মন্ত্রী পরিষদ বলেন, মন্ত্রী এমপি বলেন বা ইউনিয়ন চেয়ারম্যান বলেন, তারাই সবচেয়ে ভালো করে যারা পাবলিক হিয়ারিংয়ে এক্সপার্ট, সারাক্ষণ জনগণের সাথে মিশে থাকে, কথাবার্তা বলে এবং জনগণেরটাই খায়। সালিশ করতে গিয়ে দেখা গেল, গ্রামে গেল যে ভাই তোদের বাড়িতে আজকে সালিশ করতে আসবো, রান্না বাড়া কর। এই গরিব কৃষক সে করবে নিজের একটা মুরগি জবাই করে দিয়ে সেই কাজগুলো করবে। কিন্তু আপনি যদি এই সম্পর্কটা রক্ষা না করেন তাহলে এই 1,000 সমস্যা পার হেড এটাকে 5,000 সমস্যা হয়ে যায়। মানুষ মনে করে যে এর দ্বারা হবে না। বর্তমানে সরকার যারা আছে, কর্তা ব্যক্তি, তারা সবাই নিজেদেরকে প্রথমত মনে করে আমরা এলিট, দ্বিতীয়ত তারা মনে করে আমাদের থেকে ভালো বুঝে না, তৃতীয়ত হলো যে আমরা খুব সৎ, তারপরে আমরা খুব করিতকর্ম, আমরা সবাই খুব ইংরেজি বলতে পারি, এমন সুন্দরভাবে ইংরেজি বলতে পারি যে আমি ইংরেজি বলবো আঁকা বাঁকা করে কেউ এই কথা বুঝবেই না। তারপরে তাদের দেখবো যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, কথাবার্তা, হাসি, সব কিছুর মধ্যে একটা কী যেন বলা হয়, একটা দুষ্ট ভাব আছে, প্রচণ্ড দুষ্ট ভাব আছে। কয়েকজন ওনার বিশেষ সহকারী আসছে, মানে যখন তারা ছবি তুলে, অনন্ত জলিলে যেভাবে বুক ফুলিয়ে ছবি তুলে, পেটটা ভিতরে নিয়ে যেন ভুঁড়ি না দেখা যায়, তো এইভাবে তারা ছবি তুলে। এবং তারা যখন ইংরেজিতে কথাবার্তা বলে ঘাড় একটু বাঁকা করে, অ্যাজ ইট ইস মনে হয় যেন তারা ইংরেজিতে কথা বলছেন। অথচ আমাদের এই বাংলাদেশে কিংবা পাক ভারতে, ইভেন ইংল্যান্ডে যারা খুব ভালো বক্তা, ইংরেজিতে খুব ভালো বক্তব্য দেন,
তাদের বক্তব্যের সবচেয়ে মাধুর্যতা হলো তারা এমন সহজ সরল বাংলা বা ইংরেজিতে বক্তব্য দেন সবাই বুঝতে পারেন। তো সেই দিক থেকে যোগ করি যে আপনি যে শারীরিক বহিঃপ্রকাশের যে কথাটা বললেন যে বর্তমান প্রজন্মের বা এই সরকারে যারা আছেন অনেকে তো যে রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি তাকে একদম নিকনেম ধরে ডাকা, চুপ্পু সাহেব বা চুপ্পু বলে ডাকা, সাহেবও বলেন না, তো এই বিষয়টি কি মানে ওই রকমই কিনা? মানে হলো কি, আসলে আমরা তো অনেক দিন ধরেই মানে উঁচু পদগুলোকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়ার এই জায়গাটা আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলেছি। তো সেই কারণে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে যখন নিয়োগ দেওয়া হলো তখনও কিন্তু মানুষজন এটা পছন্দ করেনি। যেখানে তুহার সাহেব ছিলেন, যেখানে আমির হোসেন আমর সাহেব ছিলেন, যেখানে আরও অনেক ভালো ভালো মতিয়া চৌধুরী হতে পারতেন, সাজিদা চৌধুরী হতে পারতেন, আওয়ামী লীগের মধ্যেই, আমরা আওয়ামী লীগকে পছন্দ করতাম না, কিন্তু যেখানে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যখন এলেন তখন আমরা সবাই বললাম যে উনি কে, কোত্থেকে এলেন, তার ব্যাকগ্রাউন্ড কী, তখন থেকে আমরা তাকে চুপ্পু বলা শুরু করে দিয়েছি। আর এই যে মানে গত 14 মাসে আওয়ামী লীগকে না পেয়ে, শেখ হাসিনাকে না পেয়ে সবার যে রাগ, সেটা আরও 1000 ভোল্টেজ, তার সঙ্গে আরও 1000 ভোল্টেজে সেটাকে গরম করে যত রাগ বঙ্গভবনের উপর ছাড়া হয়েছে। এখন চুপ্পু সাহেবকে যদি আরও বাজে কোনো শব্দ যুক্ত করে বলা যেত তাও কিন্তু মানুষ সেভাবে বলতো। এখানে জনাব চুপ্পু সাহেব বা রাষ্ট্রপতির পদ জড়িত না, ওখানে মূলত বর্তমান যে ডিমোশন হয়েছে আমাদের মন মানসিকতার, বর্তমানে আমাদের যে চিন্তা চেতনার যে অধঃপতন, এবং একসঙ্গে আমাদের 3 থেকে 4টি বিক্ষোভ এই মুহূর্তে মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে, আমরা যাবো কই। বিকল্প হিসেবে দেখুন এখন জামাত বিএনপি বৃহত্তম রাজনৈতিক শক্তি, কিন্তু আমরা কয়জন লোক তাদের ব্যাপারে হ্যাপি? এনসিপি একটা নতুন তরুণদের একটা দল, তাদের নিয়ে আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা তাদের অনেকের ব্যাপারে ভীষণ রকম বিরক্ত। এরপরে বর্তমান সরকার যারা আছেন তাদের ব্যাপারে একেবারে হতাশ বিক্ষুব্ধ, এবং আমরা এখন তাদেরকে পেলেই সবাই ঠাট্টা মস্কারা নিচ্ছি, এবং এর সঙ্গে আছে আওয়ামী লীগের উপরে আমাদের যে রাগ, এটা কিন্তু কমেনি। তো সব মিলিয়ে দেখুন একটা জাতি 14 মাস যাবৎ 18 কোটি মানুষ তাদের স্বপ্নের সমস্ত জায়গাগুলো ভেঙে খান হয়ে গেছে। আর কাউকে ভালোবাসার, কাউকে শ্রদ্ধা জানানোর, কারোর প্রতি নির্ভর করার, কাউকে আঁকড়ে ধরার, কার কোনো একটা ডালে গিয়ে আশ্রয় নেওয়ার মতো একটা সিঙ্গেল জায়গা আমাদের ছোট নেই। করে জানতে চাইবো, অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছে, তো আমরা একটু ছোট করে জানতে চাইবো যে পাকিস্তানের ইশারাই নাকি গতকালকে যে রায় দেওয়া হয়েছে এমনটা বলছেন বা প্রতিক্রিয়া দিচ্ছেন পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, আপনার কাছে কি তাই মনে হয়? আর এবং তারা বলছেন এই রায় কার্যকর করতে দেওয়া হবে না বা কার্যকর হবে না, তাহলে শেখ হাসিনাকে ফেরাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা তাদের? প্রথমত যে এই দেশটা স্বাধীন সার্বভৌম, যে যাই বলুক না কেন আমরা তো এই দেশের নাগরিক, এবং শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই দেশের বিচার ব্যবস্থাকে প্রকাশ্যে হোক অপ্রকাশ্য হোক আমাদেরকে সমর্থন জানাতে হবে। কাজেই এই রায় নিয়ে আমি কোনো কথা বলবো না। যারা বিদেশিরা যারা বলছে তারা তাদের মতো বলুক, নাগরিক হিসেবে আমি বা মাহবুব কামাল সাহেব আমাদের মতো যারা আছেন আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আমরা ইনুস সাহেবের মতো হতে পারবো না, আমাদের দায়িত্ব কর্তব্য আছে। ফলে ইনুস সাহেব তার রুচি অভিরুচি অনুযায়ী যা কিছু করেছে এর দায় তাকে বহন করতে হবে, প্রতিফল তাকে ভোগ করতে হবে, আমরা কিছু বলবো না। তবে একটা ব্যাপার, আপনি তো পৃথিবীর মুখ বন্ধ করতে পারবেন না, সারা দুনিয়ার। আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন কিন্তু দুনিয়ার মুখ বন্ধ করতে পারবেন না। যা হবার তাই হচ্ছে, এবং ইট ইজ ওপেন। এখন বাংলাদেশের কালের কণ্ঠ কী বললো সেটাও যেভাবে মানুষ শুনছে, নিউ ইয়র্ক টাইমস কী বলছে সেটাও কিন্তু মানুষ শুনছে, আবার নিউ ইয়র্ক টাইমস যেটা কী বলছে, ইন্ডিয়ান এক্সপ্রেস যা বলছে তাও কিন্তু মানুষ শুনছে। সারা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেল এক। 2 নম্বর হলো যে এই গত 14টি মাসে পাকিস্তানের সঙ্গে আমাদের যে মহরম ইন টার্মস অফ মিলিটারি স্ট্র্যাটেজি, তারপরে ডিপ্লোম্যাসি, এমনকি পাকিস্তানের নায়ক নায়িকেরা যেভাবে বাংলাদেশে আসছে, বিশ্বাস করেন যদি কেউ মুক্তিযুদ্ধ করে থাকেন, মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন কেউ, বা 71-এর স্মৃতি যাদের জাগরুক রয়েছে, যারা ইয়াহিয়া খান, টিক্কা খান সম্পর্কে লেখাপড়া করেছেন, যারা বিশ্বাস করেন যে এদেশের রাজাকার আলবদর শামস বাহিনীর যারা লোকজন রয়েছে আমাদের দেশের মা বোনদেরকে নির্বিচারে ধর্ষণ করেছে, এবং আমাদের দেশের মা বোনকে ধরে নিয়ে পাকিস্তানদের সেনা ক্যাম্পে তাদেরকে ছেড়ে দিয়েছে, এবং মাসের পর মাস তারা সেখানে নির্যাতিত হয়েছে, ধর্ষিত হতে হতে মরে গেছে। সেই মানুষগুলো যদি এখন জীবিত থাকেন, তাদের আত্মা যদি থাকে, তাদের বংশধর যদি থাকে, তাদের সামনে পাকিস্তানের পতাকা, তাদের সামনে পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে ঘন ঘন আগমন, তাদের নিকট সেই দৃশ্য পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ 50 বছর পর বাংলাদেশে আগমন, বিশ্বাস করেন একটা মানুষের উপর বজ্রপাত পড়লে তার মনের মধ্যে, সে তো মরে যায়, একটা লোক বজ্রপাত হলে মরে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য তার মনের মধ্যে যে এক ধরনের ভোল্টেজ তৈরি হয়, রাগ, ক্রোধ, ভয়, এই সব জিনিসগুলো